উফ, ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্নটা টিকে রইল, পর্তুগালেরও বিশ্বকাপ স্বপ্নটা বেঁচে রইল, এবং সেইটা কি নাটকীয়ভাবে, কি বিতর্কিতভাবেও। 90 মিনিটের খেলা শেষ, ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠ থেকে ততক্ষণে কোচ তাকে তুলে নিয়েছেন। খেলা 1-1 সমতায়। অতিরিক্ত সময় দেয়া হলো 10 মিনিট। এর মধ্যে চতুর্থ মিনিটে পর্তুগালের গনজালো রামোস গোল করে দলকে এগিয়ে নিলেন 2-1 ব্যবধানে। অতিরিক্ত সময়ের আর 6 মিনিট বাকি, এরকম শেষ সময়ে যখন গোল, তখন তো সেইটাই জয়সূচক গোল হবার কথা। ওই যে 90 মিনিট পেরিয়ে 10 মিনিট এক্সট্রা টাইম, সেটাও শেষ হয়ে গেল পর্তুগাল 2-1 এগিয়ে। 11 মিনিট শেষ, পর্তুগাল 2-1। 12 মিনিট শেষ, তখনও পর্তুগাল 2-1 গোলে এগিয়ে। কিন্তু 13তম মিনিটে গিয়ে ক্রোয়েশিয়া সমতাসূচক গোলটি করে দেয়। খেলা চলে যায় এক্সট্রা টাইমে। দাঁড়ান, খেলা তখনও এক্সট্রা টাইমে চলে যায়নি। হিসাবে খেলা এক্সট্রা টাইমে চলে যাবার কথা, কিন্তু অফসাইড হয়েছে কিনা সেই জন্য ভিএআর কনসাল্ট করেন মাঠের রেফারির সঙ্গে, এবং মাঠের রেফারিকে যখন তিনি একটা অনফিল্ড রিভিউ নিতে বলেন, তখনই আমি অবাক হয়েছি। অফসাইডের ডিসিশনের ক্ষেত্রে মাঠের রেফারির এখানে সিদ্ধান্তের কি আছে? যদি এইখানে লাইনটা ঠিক যদি থাকে এবং সেই লাইনের আগে প্লেয়ার আছে কি না, হিসাব তো সেইটাই। তো এটা তো মাঠের রেফারি দেখে কোনো ডিসিশন আলাদা করে দেবার কিছু নাই। তাহলে মাঠের রেফারিকে কেন কল করা হলো? এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে রেফারির ইন্টারপ্রিটেশন, এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে আইন যে সব কিছু কাভার করে না, কিছু যে এখনও রেখে দিয়েছে মানুষের জন্য, রেফারিদের জন্য, এইখানটাতেই ছিল সেই ব্যাপারটা। ঘটনা হচ্ছে কি যে ওই গোলটার বিল্ড আপটার সময় যখন ক্রোয়েশিয়ার এক ফুটবলার হেড করেন, ফার পোস্টে যিনি ক্রোয়াট আরেকজন দাঁড়িয়েছিলেন, তিনি অফসাইড পজিশনে ছিলেন ক্লিয়ারলি, কিন্তু তার কাছে বল যাবার আগে পর্তুগালের একজনের মাথায় লেগে যায়। সেটা কার? ভেগার মাথায় মনে হয় বলটা লেগে যায়। সো যখন পর্তুগালের একজনের টাচ থেকে ওই ক্রোয়েশিয়ার একজনের কাছে বলটা গিয়েছে, তারপরে তিনি বলটা মাঝখানে দিয়েছেন, বল জালে চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে তো সেটা অফসাইড হবার কথা না, কেননা পর্তুগালের প্লেয়ারের টাচ ছিল। রেফারির ইন্টারপ্রিটেশনের জন্য ভিএআর সেই কারণেই অনফিল্ড রিভিউর জন্য তাকে আমন্ত্রণ জানায় মাঠের পাশের মনিটরে দেখার জন্য। কেননা যেই টাচটা পর্তুগালের হলো, সেই টাচটা কি ডেলিভারেট ছিল নাকি নন ডেলিভারেট ছিল? বলটা কি তিনি খেলতে চেয়েছেন নাকি তিনি বলটা খেলতে চাননি? এবং তারপরে যখন রিপ্লেটা দেখালো, বোঝা গেল যে তিনি মাথাটা নিচু করে ফেলেছিলেন, বলটা তিনি খেলতে চাননি। অবভিয়াসলি তার সিক্স সেন্স বলুন অথবা ফুটবলীয় সেন্স বলুন, তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে ওই পাশে ক্রোয়েশিয়ার ফুটবলার তিনি অফসাইড পজিশনটাতে রয়েছেন। ফলে এই যে নন ডেলিভারের যে তার অ্যাকশন, সেই কারণেই কিন্তু পর্তুগালের প্লেয়ারের মাথায় বল টাচ করে ক্রোয়াট প্লেয়ারের কাছে যাওয়া সত্ত্বেও তার ওই নন ডেলিভারেট অ্যাকশনের কারণে রেফারি সেটাকে অফসাইডের রায় দিলেন। সাথে সাথে উল্লাসে ফেটে বললেন রোনালদো, উল্লাসে ফেটে বলল পুরো পর্তুগাল দল। মাত্র মুহূর্তখানেক আগে যেই সিচুয়েশনটা ছিল ক্রোয়েশিয়ার, তারা তো কেবলমাত্র ম্যাচটা ইকুয়ালাইজ করেছে, খেলাটা অতিরিক্ত সময় নিয়ে গেছে, কিন্তু সেইটাই ছিল আসলে জয়ের সমান। 90 মিনিট পেরিয়ে অতিরিক্ত 10 মিনিট পেরিয়ে তারপরে যে থার্ড মিনিটে তারা যখন গোলটা দেয়, সেইটা নিঃসন্দেহে ক্রোয়েশিয়াকে এক্সট্রা টাইমে এক্সট্রা অ্যাডভান্টেজ দিত। এবং আমার ধারণা খেলা যদি এক্সট্রা টাইমে যেত, তাহলে ক্রোয়েশিয়ার সঙ্গে পর্তুগাল আর পেরে উঠত না। এর পেছনে পর্তুগালের কোচেরও নানান দায় রয়েছে। এখন কোচকে যতই প্রশংসা করা হোক না কেন যে পর্তুগালকে তো তিনি জিতিয়েছেন, কিন্তু আমি মনে করি যে রবার্টো মার্টিনেজ কোনোভাবেই এলিট লেভেলের কোচ না, এবং আজকের ম্যাচটাতেও তিনি পর্তুগালকে প্রায় ডুবিয়েই দিয়েছিলেন। যাই হোক, ফাইনালে গিয়ে যখন রেফারি এইটাকে অফসাইডের সিদ্ধান্তটা দিলেন, এবং সেই সিদ্ধান্তটা আমি মনে করি কারেক্ট, 100% কারেক্ট, এবং সেই জায়গাটা থেকে খেলা আরও কিছুক্ষণ চললো। আমি জানি না ওই কিছুক্ষণ সময় রেফারি কোত্থেকে পেলেন, কেননা ওই গোলটা যদি হয় ওই সময়ই রেফারি তার শেষ বাঁশি বাজিয়ে ফেলেন, কিন্তু সেই গোলটা হলো না। খেলা আবার রিস্টার্ট হওয়ার পরও আরও মিনিট 2-1 মোটামুটি তিনি চালালেন। মোটামুটি হচ্ছে গিয়ে 90 মিনিট শেষে 10 মিনিট পেরিয়ে এরপরে আরও 10ম মিনিটে, মানে 109তম মিনিটে গিয়ে রেফারির 109-110তম মিনিটে গিয়ে শেষ বাঁশিটা বাজে। তখনই বোঝা যায় যে না, রোনালদো টিকে আছেন, পর্তুগাল টিকে আছেন। কিন্তু ভাই, এই ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য যেই সব নাটকীয়তা জমিয়ে রেখেছে, এই ম্যাচটা বোধহয় সব কিছুকেই ছাপিয়ে গেল। আমি শিওর যে বিতর্কেরও জায়গা রয়েছে। ক্রোয়াটরা এটাকে যে খুব ভালোভাবে তারা অ্যাকসেপ্ট করে নেবে বিষয়টা, সেটা না। আর আজকে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর যেমন বিশ্বকাপটা কন্টিনিউ করছে, একই সঙ্গে আরেক লেজেন্ড
ক্রোয়েশিয়ার লুকা মডরিচ, যিনি তার দলকে নিয়ে গত 2টা বিশ্বকাপে একটা সেমিফাইনাল একটা ফাইনাল পর্যন্ত তুলেছিলেন, তার পথ চলাটা তো থেমে গেল। সেই হিসাবে ফুটবল বিশ্বের জন্য একটুখানি ট্র্যাজিক তো বটেই। এখন সেই ট্র্যাজেডি যে কারো ক্ষেত্রেই হতে পারতো, হয় রোনালদো অথবা মডরিচের পথ চলাটা আজকে থেমে গেল। এটা তো ম্যাচের শেষ দিকের ড্রামা, এবং সেই শেষ ড্রামা আসলে সব কিছুকেই ছাড়িয়ে গেছে বলে ওইটা নিয়ে এত আলোচনা করলাম। কিন্তু যদি বলি ম্যাচের ফার্স্ট হাফটা, সেটা পর্তুগাল ডমিনেট করেছে, প্রবলভাবেই ডমিনেট করেছে। তাদের অবশ্যই গোল দিয়ে এগিয়ে যাওয়া উচিত ছিল, একাধিক গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল, এবং তারা যখন গোল পাচ্ছে না, সেকেন্ড হাফটাতে দেখেন খেলাটা কীভাবে ঘুরে গেল। 53তম মিনিটে ক্রোয়েশিয়ার পেরিসিচ তিনি একটা গোল করে দলকে এগিয়ে নেন, এবং পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ মিনিট দশকের মধ্যে তার একসঙ্গে 4টা চেঞ্জ করেন। এবং যখন তিনি একসঙ্গে 4টা চেঞ্জ করেন, সেটা ভিতিনাকে তুলে নিচ্ছেন, ব্রুনো ফার্নান্ডেসকে তুলে নিচ্ছেন, এইখানটাতে হচ্ছে গিয়ে পেড্রোকে তুলে নিচ্ছেন, আর ক্যান্সেলোকে তুলে নিচ্ছেন। তো সাথে সাথে পুরো টিমের খেলাটাই তো একেবারে এলোমেলো হয়ে যায় না? হ্যাঁ, তিনি এদেরকে তুলে নেওয়া সত্ত্বেও মিনিট 5 মধ্যেই পর্তুগাল ইকুয়ালাইজারটা পেয়ে গেছে, এবং সেইটাও রোনালদোর যে ইকুয়ালাইজারটা, সেইটা আসলে একটুখানি আমি বলবো যে ওইটা নিয়েও কথা বলার সুযোগ রয়েছে। কেননা রেফারি কিন্তু ওইটাকে পেনাল্টি দেননি, এবং ভিএআর দেখার পর সেই ভেইগাকে ফাউল করা হয়েছিল বলে তিনি রায় দিয়েছেন, এবং ক্রিশ্চিয়ানো রোনালদো সেটাতে স্টেপ আপ করে ওই পেনাল্টি থেকে গোলটা করে দিলেন। অ্যাপারেন্টলি মনে হতে পারে এইটা আর এমন কি, কিন্তু ওই রকম প্রেশার কুকার সিচুয়েশনে পেনাল্টি থেকে গোল করাটাও কিন্তু চারটেখানি ব্যাপার নয়। ক্রিশ্চিয়ানো রোনালদো এই প্রথম তার 6ষ্ঠ ওয়ার্ল্ড কাপে এসে নকআউট পর্বে প্রথম গোল পেলেন। সো এইটাও তার জন্য একটা রিলিফ তো বটেই। অবশ্য রোনালদোর আরও একটা গোল অফসাইডের কারণে যেটা বাতিল হয়েছে, ওইটা একটা ব্রিলিয়ান্ট গোল ছিল। রাইট সাইড থেকে উপর দিয়ে আসা বলটাকে তিনি যেভাবে ফার্স্ট টাচে কন্ট্রোলে নিয়ে গোলকিপারের উপর দিয়ে ডিং করে তিনি যেভাবে গোলটার জালে পাঠিয়েছেন, ওই ভিএআর, ওই সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি আসলে রোনালদোর ওই উল্লাসটা থামিয়ে দিয়েছিল, মানে ওই উল্লাসটা তিনি আর করতে পারেন নাই। অন্যদিকে ক্রোয়েশিয়াও অনেক সুযোগ পেয়েছে। ক্রোয়েশিয়াও কিন্তু ওই কী বলা চলে যে তাদের পোস্টে তারা বা ক্রসবারে তারা মেরেছে, অনেকগুলো তারা ক্লিয়ার চান্স মিস করেছে। রাফাল্লিও একটা পোস্টে আসলে হিট করেছিল পর্তুগালের। তো সব কিছু মিলে খেলাটা যখন মনে হচ্ছিল যে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষটাকে আমরা দেখে ফেলছি কিনা, 81তম মিনিটে কোচ যখন রোনালদোকে তুলে নিলেন এবং তার জায়গায় রুবেন নেভেসকে পাঠালেন, ভিজিবিলি দেখা যাচ্ছিল যে রোনালদো হ্যাপি না, তিনি উঠে যেতে চাইছেন না। কিন্তু কোচ তো বলেছেন তাকে তো উঠে যেতেই হবে, এবং তখনই কমেন্টেটররা বলাবলি করছিলেন এই কি আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখছি কিনা। স্পেশালি সেকেন্ড হাফটাতে যেমন ডোমিনেট করে খেলেছে ক্রোয়েশিয়া, এবং সেটা পর্তুগাল কোচ তার ওই একসঙ্গে 4টা সাবস্টিটিউট করার কারণেই পর্তুগালের পুরো খেলার রিদমটা নষ্ট হয়ে গেছে। এইটা আমি অবশ্যই মনে করি। তো রোনালদোর এটা শেষ কেন ওই আলোচনার জায়গাটা ছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওই নাটকীয়তার কারণে রোনালদোর বিশ্বকাপটা টিকে রইল। গনজালো রামোস 94তম মিনিটে যেই গোলটা করেছেন, সেটাও একটা দুর্দান্ত গোল। লেফট সাইড থেকে রাফালিওয়ের ক্রস, সেইটা 2 ক্রোয়াট ডিফেন্ডারের মাঝখান দিয়ে একেবারে টিপিক্যাল নাম্বার 9-এর মতো হেড করে তিনি বলটা জালে জড়িয়ে দিচ্ছেন, এবং তখন তো মনে হয়েছিল এটাই যথেষ্ট নাটকীয়তা 94তম মিনিটের গোলে। তারপরে যে এই ঘটনাটা 113তম মিনিটে ক্রোয়াটদের গোল, 115তম মিনিটে গিয়ে ভিআর দেখে সেটা বাতিল করা, 103তম মিনিটে ক্রোয়াটদের গোল, 105তম মিনিটে ভিআর দেখে বাতিল করা, এবং 109তম মিনিটে গিয়ে ফাইনালি গিয়ে শেষ বাঁশি বাজা। এই বিশ্বকাপ কিন্তু আমাদের হার্টের পরীক্ষা নিচ্ছে প্রবলভাবেই, একের পর এক রোমাঞ্চকর ম্যাচে, স্পেশালি এই নকআউট পর্বে। ক্রিশ্চিয়ানো রোনালদোর এবং পর্তুগালের স্বপ্নযাত্রাটা টিকে রইল অন্ততপক্ষে আরও এক ম্যাচ। হতে পারে সেটাই শেষ ম্যাচ, কেননা রাউন্ড অফ 16-এ এখন পর্তুগাল খেলবে